অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার যৌথ বাহিনীর অভিযান শুরু। ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সধারীদেরও অস্ত্র জমা দেওয়ার নির্দেশ। চিকিৎসকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত। নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ। ফেনীর গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয় বিএনপির। উদারতা দিয়ে মন জয়ের আহ্বান তারেক রহমানের। ক্ষমতার চরম নষ্টামি দেখিয়েছে সালমান রহমান। হাতিয়েছেন মুনিরের ব্যবসা বাণিজ্য, মিথ্যা মামলায় চালিয়েছেন নির্যাতন। এবং দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে 21 রানে এগিয়ে পাকিস্তান। লিটন মিরাজ জুটিতে বাংলাদেশের সংগ্রহ 262, লিটনের সেঞ্চুরি। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন কেএসটিএন টিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। জানাবো বিস্তারিত। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার শুরু হচ্ছে যৌথ অভিযান। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন ফাঁড়ি ও থানায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট চালায় তারা। পরে লুট হওয়া ৩,৮৭২টি অস্ত্র থানা ও সেনাবাহিনীর কাছে জমা পড়ে। কারো কাছে কোনো অবৈধ অস্ত্র থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে আহ্বান জানিয়েছেন পুলিশ। এছাড়া ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ অগস্ট পর্যন্ত দেওয়া সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময়সীমা শেষ হওয়ার পর অভিযানে নামবে যৌথ বাহিনী। এদিকে বিকেলে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে ইন্টার্ন চিকিৎসকদের দেয়া কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার বিকেলে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, কথায় কথায় চিকিৎসকদের উপর হামলা মেনে নেওয়ার মতো নয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। কোভিড যখন হয়, আমাদের এই ডাক্তার, আমাদের নার্স, আমাদের সকল দিন নাই রাত নাই তারা পরিশ্রম করে তাদের সেবা দিয়েছেন। যখন ডেঙ্গু হয়, যখন চিকুনগুনিয়া হয়, মহামারীর আকার ধারণ করে, তখনও তার এই সেবাটা দিয়ে যায়। বন্যা হয়েছে, সেখানেও অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এখন কথায় কথায় তাদের গায়ে হাত তোলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার, যারা এই কাজটা করেছে, আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনব। এটা আমার অঙ্গীকার। এর আগে দুপুরে 4 দফা দাবিতে সারা দেশের হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে থেকে এ ঘোষণা দেন তারা। দিতে হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সকাল থেকে রোগীদের উপচে পড়া ভিড়, তবে নেই কোনো চিকিৎসক। অনেকের অবস্থা গুরুতর, তবুও দেখার কেউ নেই। জানেন, আমি সে ভোর রাতে আমার বাবারে নিয়ে আসছি, আমার বাবা নিঃশ্বাস ছাড়তে পারতেছে না। ভর্তি রোগীরাও আছে বিপাকে, রাত থেকেই সেবা পাচ্ছে না বলে দাবি তাদের। কেউ আছে আপনার পা ভাঙ্গা নিয়ে আসছে, কেউ কাটা ছিঁড়া নিয়ে আসতেছে, কিন্তু ডাক্তার নাই, নার্স নাই। আমি স্টক করছে, ফাগলাতে গাড়ি ভাড়া দিয়ে আইছি, 1000 টাকা গাড়ি এখন রুগী দেখাইতে পারতেছি না। দুপুরে প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় হাসপাতালের মধ্যেই একাধিক ইন্টার্ন চিকিৎসকের উপর নির্মম নির্যাতন চালায় দুর্বৃত্তরা। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে
ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। তবে শনিবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনার পরই ঘটে নির্মম দুটি হত্যাকাণ্ড। জরুরি বিভাগ ও ওয়ার্ডে ঢুকে দুজন রোগীকে হত্যা করে দুর্বৃত্তরা। এমন ঘটনায় চিকিৎসা সংশ্লিষ্টদের পাশাপাশি আতঙ্কে আছে রোগীরাও। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। বারবার আলোচনার পরও সমাধান না হওয়ায় আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, স্বাস্থ্য পুলিশ নিয়োগ ও অতি দ্রুত স্বাস্থ্য আইন পাশ ও বাস্তবায়নের দাবিতে সারা দেশে হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। আমাদের এই 4টা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর এখানে অটল থাকবে। এখানে মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, নার্স এবং ডক্টর সবাই ইনক্লুডেড থাকবে। আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, তারা শুধু নিজেদের নয়, রোগীর নিরাপত্তা নিয়েও শঙ্কিত। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। নেতাকর্মীরা জানান, 2024-এ পাওয়া দেশের দ্বিতীয় স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করবেন তারা। আমরা জনগণের ভোটার অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি এবং এখনো চাই যে জনসাধারণের ভোটের অধিকার বাস্তবায়িত হোক। যে সরকারেই আছে সেই সরকার যেন একটা সুস্থ ইলেকশনের মাধ্যমে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের হাতে এই দেশের ক্ষমতাকে হস্তান্তর করে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানান তারা। যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশ চলতে হবে গণতন্ত্রের মাধ্যমে। কিছু কিছু জায়গায় এখনো কিন্তু সেই পূর্ববর্তী সরকারের ভূত কিন্তু এখনো তাদের দিকে দেখা যাচ্ছে, তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাঘুরি করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মগ্ন। জানান, দেশে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠায় যে কোনো চ্যালেঞ্জ নেবে বিএনপি। যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব বলে আমরা শপথ নিয়েছি। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে দেশে। হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নব্য বাংলাদেশ নির্মাণ করি। দল ভাঙার নানা ষড়যন্ত্রের পরও 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি আরও ঐক্যবদ্ধ জানিয়ে মহাসচিব বলেন, এদিন সবার আনন্দের দিন। 46 বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে টিকে রেখেছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের গণতন্ত্রকামী মানুষকে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। বন্যা পরিস্থিতির খবর জানাবো। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি বানভাসীদের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে চর্মরোগ, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটও চরমে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে বন্যা আক্রান্ত ৮টি উপজেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে সদর উপজেলার নানা জায়গায় এখনো পানিবন্দী থাকায় দুর্ভোগে স্থানীয়রা। ঘরের মধ্যে চৌকির উপরে বসে রয়েছে, এই অবস্থায় আমাদের শুকনো খাবারটা আসে, কিন্তু আমাদের রান্না করে যে কোনো খাবার খাবো এই ধরনের কোনো ব্যবস্থা নাই। তো বয়স্ক মহিলা শিশুদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে রেখে আসছি এবং চোর ডাকাতের ভয়ে আমরা বাড়িতে অবস্থান করতেছি। বের হতে কষ্ট, বাসায় থাকা কষ্ট। অনেকে আশ্রয়কেন্দ্রে আছে, আবার আমরা অনেকে আছি বাসায় আছি। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ৬ উপজেলায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন রোগ নিয়ে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এখানে আসলে পানিবাহিত রোগীগুলোই বাড়ছে। ডায়রিয়া প্রচুর রোগী, ১০০-র উপরে ডায়রিয়া রোগী থাকতেছে। আর এখানেও আমাদের যে সিট ক্যাপাসিটি তার চেয়ে অনেক গুণ বেশি, ৫ গুণ বেশি রোগী আছে। ঠান্ডাজনিত শ্বাসকষ্টের সমস্যাগুলাই মূলত বেশি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমছে না। ভয়াবহ বন্যায় ৫৫,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের মাথা গোঁজার ঠাই বসতঘর ভেঙে গেছে। এলজিইডির ২১০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ৯টি সেতু ও কালভার্ট। এছাড়া কৃষি বিভাগের রোপা আমনের ক্ষতি হয়েছে ১৮৭ কোটি টাকা। এতে দিশাহারা কৃষক। ধান লাগাইছিলাম আমরা, পানি ১০-১২ দিন পরে বুড়াই লিছি। আমরা ঋণদান করিয়া ধান গৃহস্থ করছিলাম, এখন আমরা ধান গেছাইন পানিয়ে নিছে কি, এখন আমার কোনো উপায় নাই। আমাকে যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা ৪-৫ লাখ টাকা করে ক্ষতি হয়েছে। মনে হয় এই ক্ষতিটা আমরা মনে হয় ৫-৬ বছরের ভিতরে জানতাম পারতাম নাই। লক্ষ্মীপুরে বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু ডাকাতিয়া, ভুলুয়া, রহমতখালী নদী ও ওয়াপদা খালে অবৈধ দখল ও বাঁধের কারণে পানি নামার গতি খুবই কম। পানিবন্দী প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ ও সুপেয় পানির সংকট থাকায় বিপাকে বানভাসী। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুধু অর্থ কেলেঙ্কারিতেই থেমে থাকেননি শেয়ার মার্কেটের গডফাদার সালমান এফ রহমান। করেছেন ক্ষমতার অপব্যবহার, যার ভুক্তভোগী হয়েছেন গুলশানের ব্যবসায়ী মুনির। কেড়ে নিয়েছেন তার ব্যবসা বাণিজ্য, এমনকি একের পর এক মিথ্যা মামলা দিয়ে রিমান্ডের নামে নিজ তত্ত্বাবধানে মুনিরের ওপর চালিয়েছেন নির্যাতন। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে থাকছে। জাকিয়া তাজিনের উনি যে আমার মুখের উপরে প্রেশার দিচ্ছেন ওনার পেন্সিল হিল দিয়ে, সেইটা আমার কাছে ফিল হয়েছে। দীর্ঘ ১ মাস গুম করে রাখার পর গুলশানের ব্যবসায়ী মুনিরকে হাজির করা হয় আদালতে। সেদিনই রিমান্ডে নিয়ে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। জাকিয়া তাজিনের ফোনে ভিডিও কলে যোগ দিয়ে নির্যাতনকারীদের নানান নির্দেশনা দিতেন ভণ্ড দরবেশ সালমান এফ রহমান। আমাকে ওরা যখন ওয়াশরুমে টয়লেটে নিয়ে যাওয়ার সময় শুধু চোখটা আমার খুলতো, আর খাবারের সময় চোখটা খুলে দিত। তো এই অবস্থায় ঠিক কতদিন, এইটার আমি সঠিক সময় গণনা পরে জেনেছি এই টাইম ডিউরেশনটা কতদিন ছিল। ১.৫ বছরের বন্দি জীবনে বারবার আদালতে হাজির করে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান মুনিরকে নেওয়া হয়েছে দফায় দফায় রিমান্ডে। নির্যাতন করে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদের মালিকানা হস্তান্তর দলিলে জোর করে নেওয়া হয়েছে সই। বাধ্য করা হয়েছে তার অর্থবিত্তের বিবরণ দিতে। আমার ব্যাংকের চেক বই, আমার সাবেক স্ত্রী ভদ্রমহিলা জানতেন কোথায় চেক বই আছে। চেক বইগুলো নেন এবং চেক বই আমাকে সিগনেচার করেন সবগুলা, এবং অনেক স্ট্যাম্প
স্ট্যাম্পে ব্ল্যাঙ্ক সিগনেচার, শেয়ার ট্রান্সফারের যে কাগজ, ফর্মগুলো, যে জয়েন্ট স্টক কোম্পানির যে ফর্মগুলো ছিল 12 ফর্ম, ওই ফর্মে সিগনেচার করি আমি। ব্যবসায়ী মুনির যখন জেলে তখন তার বিরুদ্ধে রাস্তায় 20,000 টাকার ছিনতাই মামলা করা হয়েছে। একের পর এক 14টি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। অথচ তদন্ত কর্মকর্তারা একাধিক মামলায় তদন্ত প্রতিবেদনে জানিয়েছেন মামলার বাদীকে খুঁজে পাওয়া যায়নি, আদৌ তার কোনো অস্তিত্ব নেই। সিআইডি বলতেছে যে টোটাল টাইম মামলা ফলস, এই বাদীর কোনো ঠিকানা নেই। এরপরও আদালত এগুলা মানে আবার আরেকটা সংস্থার কাছে পাঠাচ্ছে। যখনই জামিন হয়েছে তখনই নতুন কোনো মামলায় জেলে রেখে গ্রেফতার দেখানো হয়েছে তাকে। শুধু স্ত্রী কেড়ে নিয়ে ক্ষান্ত হয়নি সালমান, কেড়ে নিয়েছে তার ব্যবসা বাণিজ্য। যে কোনো বাবার কাছে তার সবচেয়ে প্রিয় সন্তান। অথচ সালমান তাজিন চক্র 3.5 বছর ধরে মুনিরকে এক মুহূর্তের জন্য তার একমাত্র ছেলেকে দেখতে দেয়নি। আমি আমার ছেলের কাছে কখনো কোনো উত্তর দিতে পারবো না যে আমি এই 3.5 বছর 4 বছর আমি কেন আমার ছেলেকে দেখতে যাইনি, আমি ট্রাই করি নাই। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সেবার বিপরীতে মাসুল বা চার্জ হিসেবে 9টি বেসরকারি ব্যাংকের চেক, পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি গ্রহণ করবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যেগুলোর মধ্যে কিছুদিন আগেও এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংক ছিল 6টি। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। এর মধ্যে কিছুদিন আগেও প্রথম 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদে সরাসরি এবং ন্যাশনাল ব্যাংকের পর্ষদে পরোক্ষভাবে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে ছিল। ক্ষমতার পালা বদলের পর ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। এতে করে এসব ব্যাংকের পর্ষদ এস আলম মুক্ত হয়েছে। গাজায় আরও 6 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে রাফায় সুড়ঙ্গের ভেতর থেকে শনিবার মরদেহ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ। এদিকে যুদ্ধবিরতি চুক্তি ও আলোচনা বন্ধ করতেই হামাস জিম্মি হত্যা করেছে বলে বিবৃতিতে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন সাধারণ ইসরায়েলিরা। আরও জানাচ্ছেন আফরিন মৌ। গাজায় আগ্রাসনের পর থেকেই জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল। তবে যুদ্ধের এতদিন পরও গাজায় ইসরায়েল একটুকু ক্লান্ত হয়নি। প্রতিদিনই পার করছে বর্বরতার চূড়ান্ত মাত্রা। একই সঙ্গে সব জিম্মিকে হামাসের হাত থেকে মুক্তও করতে পারেনি তারা। এ নিয়ে যখন ইসরায়েল জুড়ে অসন্তুষ্টি চরমে, ঠিক তখনই গাজার রাফার সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের খবর সামনে আসলো। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রাফা এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর থেকে শনিবার মরদেহ খুঁজে পাওয়া যায়। এর মধ্যে তাদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন। এছাড়া আইডিএফ এর প্রধানের দাবি, তারা সেখানে পৌঁছানোর আগেই হামাস জিম্মিদের হত্যা করেছে। এ হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় তীব্র হামলা শুরু করেছে আইডিএফ। 6 জিম্মির মরদেহ পাওয়ার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছেন ইসরায়েলিরা। জিম্মিদের পরিবারের সদস্যদের সংগঠন সকালে আন্দোলনে নামার ঘোষণাও দেন। তারা বলেছেন, নেতানিয়াহু হামাসের সঙ্গে আগে চুক্তি করলেই তাদের জীবিত উদ্ধার করা সম্ভব ছিল। শুধু সাধারণ মানুষই নয়, বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছেন। চলছে বিক্ষোভও। এ সময় জিম্মিদের ফিরিয়ে না আনার জন্য নেতানিয়াহু ও তার মন্ত্রিপরিষদকেই দোষারোপ করেন তিনি। এদিকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর চাপে পড়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তার দাবি, ডিসেম্বর থেকেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করলেও হামাস রাজি হচ্ছে না। তিনি আরও বলেন, গত 16 আগস্ট যুক্তরাষ্ট্রের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল ইসরায়েল, কিন্তু হামাস এতে রাজি হয়নি। যারা জিম্মিদের হত্যা করে তারাই যুদ্ধবিরতি চায় না, তবে তা সত্ত্বেও হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাব।
এদিকে বিশ্লেষকরা বলছেন জিম্মি মুক্তি নিয়ে প্রথম থেকেই চাপে রয়েছেন নেতানিয়াহু। বেশ কয়েকবার তার পদত্যাগের দাবি উঠেছে। এর মাঝেই 6 জিম্মির মৃত্যু সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।